দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যাসমূহ। শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যাগুলো কি কি, এর লক্ষণ কি কি, কারণ কি কি এবং প্রতিকার কি কি, তা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মালিহা আলম সিমি, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চেম্বার, লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লিমিটেড, কলাবাগান, ঢাকা। চলে যাচ্ছি ম্যামের কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো লাগছে আপনাদের এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, আপনাকেও। ম্যাম, আজকে আমাদের যে আলোচনার বিষয় যে শিশুর শ্বাসতন্ত্রের সমস্যাসমূহ। ম্যাম, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে শ্বাসতন্ত্র বলতে আমরা কি বুঝি? শ্বাসতন্ত্র বলতে আসলে বোঝায় শ্বাসের মাধ্যমে যে পথে বাতাস আমরা শ্বাসের মাধ্যমে যে পথে ঢোকে এবং যে পথে বের হয়, অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে। এবং এই শ্বাসতন্ত্রের অংশটুকু আসলে নাক থেকে ফুসফুস পর্যন্ত যে অংশটুকু, এটুকু শ্বাসতন্ত্রের অংশ। এটাকে কিন্তু আবার দুভাগে ভাগ করা হয়, যেমন নাক থেকে ষড়যন্ত্র পর্যন্ত উপরের অংশ, এবং ষড়যন্ত্র থেকে একদম ফুসফুসের ভিতরে পর্যন্ত এটা হচ্ছে গিয়ে নিচের অংশ শ্বাসতন্ত্রের। আচ্ছা ম্যাম, বাচ্চাদের শ্বাসতন্ত্রে বা আপনি যে টোটাল এরিয়াটা বললেন, এর মাঝে কি কি ধরনের সমস্যা হয়ে থাকতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসতন্ত্রে প্রধানত যে সমস্যাগুলো আমরা দেখি তা হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং হাঁপানি রোগ বা অ্যাজমা যেটাকে আমরা বলি। আচ্ছা ম্যাম, তিনটি রোগের কথা আপনি বললেন, আমরা এক এক করে যাচ্ছি। প্রথমে নিউমোনিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি। নিউমোনিয়া রোগটি কি, এটি কখন এবং কেন হচ্ছে? আচ্ছা, নিউমোনিয়া হচ্ছে আসলে ফুসফুসে জীবাণুর সংক্রমণ, যা প্রধানত ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তো এখন এই নিউমোনিয়া কিন্তু কিছু লক্ষণ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যেমন উচ্চমাত্রায় জ্বর থাকবে, কাশি, শ্বাসকষ্ট থাকবে, এবং এর সাথে যে শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা বেড়ে যায়, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে গলার উপরের অংশ এবং যেটা বুকের খাঁচার মাঝের অংশ এবং নিচের অংশ ভিতরের দিকে দেবে যায়। এটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে শিশুটি নিউমোনিয়া আক্রান্ত। মানে সাধারণ ঠান্ডার সাথে নিউমোনিয়ার পার্থক্যটা ঠিক এরকম? হ্যাঁ, সাধারণ ঠান্ডায় আপনার শুধু হয়তো নাক দিয়ে পানি পড়ছে বা তার সাথে কিছু খুসখুসে কাশি হচ্ছে, তার পরবর্তীতে জ্বর। কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে কাশি আর জ্বর সাধারণত একসাথে এবং বেশ উচ্চ মাত্রায় আসে। আচ্ছা জি। আচ্ছা, নিউমোনিয়া হওয়ার কারণগুলো আপনি বলেন একটি ব্যাকটেরিয়া জনিত কারণ, কিন্তু এই ব্যাকটেরিয়াটা আসছে কোত্থেকে বা কি কারণে আসলে আমরা বাচ্চাদেরকে এই নিউমোনিয়া থেকে প্রতিকার করা সম্ভব? আসলে নিউমোনিয়া থেকে যেটা আমরা বললাম যে নিউমোনিয়ার আসলে কারণ অনেকগুলো আছে, বিশেষত ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। তবে যেটা নিউমোনিয়ার ক্ষেত্রে যদি আমরা বাচ্চাকে আক্রান্ত হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে দেরি করা যাবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই শিশুকে হাসপাতালে নিতে হবে এবং একজন শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান থাকবে। সেক্ষেত্রে আমরা বলি যে বাচ্চা হাসপাতালে আসার পরপরই আমরা অক্সিজেন দেই, তার সাথে জ্বরের জন্য প্যারাসিটামল এবং একটি অ্যান্টিবায়োটিক শুরু করতে হয়, এবং ফুসফুসের অবস্থা বুঝে আমরা কিন্তু বাচ্চাকে নেবুলাইজও করে থাকি। আর শ্বাস যদি কম হয়, মানে দ্রুত না হয়ে একটু কম হয়, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে কিন্তু বুকের দুধ খাওয়ানোর কথাও বলে থাকি। আর ব্রঙ্কিওলাইটিস আমরা যেটা বললাম সেটা কিন্তু আসলে শ্বাসতন্ত্রের ফুসফুসের একদম ক্ষুদ্রতম যে শ্বাসনালী বা ব্রঙ্কিওলের এক ধরনের জীবাণুর সংক্রমণ, যেটি মূলত ভাইরাস দ্বারা হয়। এটা হচ্ছে পার্থক্য। এবং এই ব্রঙ্কিওলাইটিস হলে দেখা যায় বাচ্চার কাশি থাকে, কাশির সাথে শো শো শব্দ হয়, শ্বাসকষ্ট থাকতে পারে। তবে জ্বর কিন্তু তেমন থাকে না, বা হলেও সামান্য পরিমাণে থাকতে পারে। আর এটা যেহেতু ভাইরাস জনিত সংক্রমণ, ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে কিন্তু আসলে একজন শিশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে বাসায় চিকিৎসা গ্রহণ করা হয়। যেমন ধরেন প্রচুর পরিমাণে তরল পানি জাতীয় খাবার খাওয়াতে হবে তাকে। যে বাচ্চা বুকের দুধ খায় তাকে বুকের দুধ খেতে দিতে হবে। আর শ্বাসকষ্ট যদি বেশি হয় সেক্ষেত্রে আবার অবশ্যই হাসপাতালে নিতে হবে, তাকে অক্সিজেন এবং প্রয়োজন মতো নেবুলাইজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আবার অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা ভাইরাস জনিত রোগ। জি। ম্যাম, তাহলে আমি যদি সামারাইজ করতে যাই তাহলে হচ্ছে নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া জনিত রোগ এবং ব্রঙ্কিওলাইটিস হচ্ছে ভাইরাস জনিত রোগ। নিউমোনিয়া টোটাল ফুসফুসের একটি রোগ, আর ব্রঙ্কিওলাইটিস হচ্ছে ফুসফুসের ক্ষুদ্রতম এককের রোগ। জি। আচ্ছা ম্যাম, তাহলে এই রোগগুলো কি আসলে আমরা যেরকমটা শুনে থাকি যে বেশি আইসক্রিম খেলে কিংবা বেশি ঠান্ডা খেলে নিউমোনিয়া হয়ে যাবে, এই ধারণাটি কতটুকু সত্য? না, ব্যাপারটি আসলে সেরকম না যে একদম বেশি ঠান্ডা খেলে বসেন।
এটা যেহেতু জীবাণু সংক্রমণ, এটা যে কোনো অবস্থাতেই হতে পারে। বাচ্চার শরীরে যদি অপুষ্টি শিকার থাকে বা বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা এমন এনভায়রনমেন্টে সে যাচ্ছে যেখানে হয়তো জীবাণু সংক্রমণ বেশি, সেই ক্ষেত্রে তার শরীরে আসতেই পারে। এখানে আসলে ঠান্ডা সাথে কোনো সম্পর্কিত নয়। যদি কিছুটা সম্পর্ক থাকে সেটি একটা হাঁপানি রোগের কথা আমরা বলেছিলাম যে এটিও অ্যাজমা রোগ। অনেকে তো বলেন যে অ্যাজমা বাচ্চাদের হয় নাকি, আসলে তো অ্যাজমা বড় ছোট সবারই হতে পারে। এটা আবার এক ধরনের ফুসফুসের এমন এক ধরনের অসুখ যেখানে আপনার শ্বাসনালীগুলো বারে বারে প্রদাহ হওয়ার কারণে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং সংকুচিত হয় এবং সেই সংকুচিত শ্বাসনালীতে কিন্তু কফ বা শ্লেষা জমা হয়। অর্থাৎ তাহলে কি হয়, শ্বাসনালীগুলো বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট দেখা যায়, অনেক সময় বাচ্চার বুকে ব্যথা হয় এবং কাশি আরম্ভ হয়। এটা কিন্তু আসলে কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে। অ্যাজমা কিন্তু আসলে সব ক্ষেত্রে হবে তা না, কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, এগুলো আমাদের জানতে হবে আসলে। আচ্ছা ম্যাম, আমরা একটু নিউমোনিয়া ব্রঙ্কিলাইটিস নিয়ে যখন কথা বলছিলাম তখন কিছু লক্ষণ বা উপসর্গের কথা আপনি বলছিলেন। এই লক্ষণগুলো ঠিক কতদিন দেখা দিলে একজন বাবা মা তার বাচ্চাকে নিয়ে ডক্টরের শরণাপন্ন হবেন? আচ্ছা, যে কথাগুলো বলছিলাম, যেমন নিউমোনিয়া হলে আসলে বাচ্চাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে, বাচ্চাকে নিয়ে বাবা মাকে যেতে হবে, কারণ এটি যে কোনো সময় খারাপ আকার ধারণ করতে পারে। আর ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে হ্যাঁ, যেহেতু এখানে বাচ্চা প্লেফুল থাকে, বাচ্চার খুব একটা দেখা যায় না যে সে খুব বেশি কষ্টে আছে, যদি এরকম হয় তাহলে আমরা বাসায় রেখে যে চিকিৎসা বললাম সেটুকুই আমরা ফলো করতে পারি। এরপরে শ্বাসকষ্ট যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা একটু হাসপাতালে নিব ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে। আদারওয়াইজ এখানে কোনো অ্যান্টিবায়োটিকের রোল নেই, ব্যাস এটুকুই, ঘরোয়া পদ্ধতি যথেষ্ট। আচ্ছা ম্যাম, আপনি নেবুলাইজিং এর কথা বলছিলেন যে বাচ্চাদের শ্বাসকষ্ট বেশি হলে নেবুলাইজার দেওয়া হয়, বা শিশুদের জন্য নেবুলাইজার কতটা ক্ষতিকর? না, নেবুলাইজারের সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে একবার বুঝি নেবুলাইজ করলে সারা জীবন নেবুলাইজ করতে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। যেসব বাচ্চার ফুসফুসের সংক্রমণ আমরা বুঝি ডাক্তাররা যে এই ক্ষেত্রে তার নেবুলাইজটা কাজ করবে, সেক্ষেত্রে আসলে কিন্তু আমরা তাকে ততদিন পর্যন্তই, যেখানে ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে বলছি, যেমন সেক্ষেত্রে কিন্তু আমরা যতদিন প্রয়োজন ফুসফুসের অবস্থা বুঝে ততদিন পর্যন্তই আমরা নেবুলাইজ করি, এমন না যে সারা জীবন। আর যেটা হাঁপানির ক্ষেত্রেও অনেক সময় যেটা লাগে, সেক্ষেত্রে আমরা কিন্তু হাঁপানির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবেও আমরা তখন অনেকবার নেবুলাইজ করি। তার পরবর্তীতে আমরা হাঁপানির ধরন বুঝে কিন্তু তাকে বাসায় নেবুলাইজার ইউজ করতে বলি, সেটা আমরা যেটা হাতে ইউজ করি সেটাকে ইউজ করতে পারি, ইনহেলার যেগুলো আছে। এই কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া না, এটা নিলে বরং এটা কিন্তু আসলে প্রয়োজনের সময়ই নেওয়া হয়। হ্যাঁ, যেহেতু প্রয়োজনের সময় নেওয়া হয়, এটার ওরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং নিলেই শিশু সুস্থ থাকবে। আচ্ছা, আমরা অ্যাজমা নিয়ে কথা বলছিলাম, তো অ্যাজমা যেটা আপনি বলেন যে শিশুদেরও অ্যাজমা হয়ে থাকছে, তাহলে পরিবারে কারো অ্যাজমা থাকলে শিশুদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? জি, আসলে পরিবারের কেউ আক্রান্ত থাকলে শিশুর হাঁপানির ঝুঁকিতে থাকে। যেমন বাবা মার মধ্যে যদি একজন হাঁপানি থাকে তাহলে কিন্তু শিশুর ঝুঁকির হার থাকে 20 থেকে 30 ভাগ। আর যদি বাবা মা দুজনেই দেখা যায় যে হাঁপানির রোগী, সেক্ষেত্রে কিন্তু শিশুর হাঁপানি হওয়ার ঝুঁকি থাকে 50 থেকে 60 ভাগ। সুতরাং এটা একটা পারিবারিকভাবে আসার সম্ভাবনা রয়েছে। জি। আচ্ছা ম্যাম, হাঁপানি কি পরিপূর্ণভাবে নিরাময়যোগ্য কিনা? আচ্ছা, হাঁপানি আসলে যে পরিপূর্ণভাবে নিরাময়যোগ্য নয়, তবে এটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় যদি আমরা জানি যে কোন কোন বিষয়গুলো হাঁপানির উদ্রেক করে। আচ্ছা আচ্ছা, এটি প্রতিরোধ সম্ভব কিনা ম্যাম? কিভাবে এটা প্রতিরোধ করা যাবে? হ্যাঁ, অবশ্যই এটা প্রতিরোধযোগ্য। যেমন হাঁপানির উদ্রেক করে যে জিনিসগুলো, সেগুলো যদি আমরা জানি, সেগুলোকে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলেই আসলে কিন্তু এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন পরিবেশগত কিছু ব্যাপার আছে, যেমন ঘরে ধুলোবালি, তারপরে ফুলের রেণু বা ঘরে পোষা প্রাণীর লোম, রান্নাঘরের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এই ধরনের ব্যাপারগুলো যেহেতু হাঁপানির সাথে জড়িত, তো ঘরে আমরা সাধারণত ঘরকে পরিষ্কার রাখা বা ধুলোবালি মুক্ত রাখা, এটা আমরা একটা করতে পারি। ঘরে কার্পেট ব্যবহার না করা, তারপরে রান্নাঘরের ধোঁয়া বা এ ধরনের ধোঁয়া, স্মোকিং, এই ধোঁয়াগুলো থেকে শিশুকে দূরে সরিয়ে রাখা। তারপরে শিশুকে ঠান্ডা খাবার, ঝুঁকিতে আছে, হ্যাঁ, যেমন তাদের ঠান্ডা খাবার খেতে দেওয়া যাবে না। তারপর বাসার বাইরে যখন তারা যাবে অবশ্যই মাস্ক পরিধান করবে। এই ব্যাপারগুলো আসলে যদি আমরা মেনে চলি তাহলে আসলে এটাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরেও যদি ইনহেলার ব্যবহারের প্রয়োজন হয়, সেটাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি গ্রহণ করে, ভালো থাকবে বাচ্চা। আচ্ছা ম্যাম, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থেকে থাকে, তাদের বাচ্চাদের শ্বাসকষ্ট হলে কিংবা শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হলে ঠিক কিভাবে তারা কোন ডাক্তারের কাছে শরণাপন্ন হবে বা কি করা উচিত? আচ্ছা, আসলে শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যা একটি অতি কমন সমস্যা, এবং এই সমস্যা নিয়ে বেশিরভাগ বাবা মারা আমাদের কাছে আসেন। যদি আমরা আজকে যেসব নিউমোনিয়া লক্ষণের কথা বলেছি, এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর হাঁপানি রোগের ক্ষেত্রে যেটা আমরা
বলে থাকি যে যদি এটা দেখা দেয় এবং বাচ্চা যদি একেবারেই দেখা যায় যে বাচ্চা নীল হয়ে যাচ্ছে, হাঁপানি রোগ আপনি জানেন বাচ্চার আছে, নীল হয়ে যাচ্ছে বা একেবারেই কথা বলতে পারছে না, তখন অবশ্যই অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং যেসব পন্থা অবলম্বন করলে হাঁপানি রোগ প্রতিরোধ করা সম্ভব হয় বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। ধন্যবাদ ম্যাম আমাদেরকে আপনার এত মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যামকে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম শিশুদের শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা এবং তার লক্ষণসমূহ কী কী, কারণগুলো কী কী এবং তা প্রতিরোধ করার উপায় কী কী। দর্শক, আপনাদের শিশুদের মাঝে যদি এর কোনো লক্ষণ প্রকাশিত হয় তাহলে কাল বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকবেন। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।